আহ, একটু পুরনো, কয়েকদিনের পুরনো প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি আশা করি শুনতে পাচ্ছেন যে এই 15ই আগস্টে শোক জানানো এবং শ্রদ্ধা জানানোর কারণে গণ্যমান্য গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক থেকে শুরু করে বেশ কয়েকজনকেই কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে। তাদের ছবি ঝুলিয়ে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে আপনিও একজন। এই নতুন উপাধি এবং এই নতুন উপাধির প্রেক্ষিতে নতুন একরকম ট্রিটমেন্ট, তাতে আপনার অনুভূতি কি, আপনার প্রতিক্রিয়া কি? একটু উদ্ভট প্রশ্ন, তবুও জিজ্ঞাসা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন বৃহৎ রাজনৈতিক নেতা, এবং শুধু রাজনৈতিক নেতাই নন, তিনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী নেতাদের মধ্যে প্রধান নেতা। এবং বাঙালি জাতি তাকে জাতির পিতাও বলেছে। এবং তার ইতিহাসে যে অবস্থান, সেটা কারো পক্ষে মুছে দেওয়া সম্ভব। আমি সাধারণ যে রীতি, সেই রীতিতে সবসময়ই 15ই আগস্টে তার মৃত্যুর প্রতি শোক প্রকাশ করেছে এবং এক ধরনের শ্রদ্ধা প্রকাশ করেছে। এটা এই বছর প্রথম নয়, এটা বহু বছর ধরে আমি করি, এবং আমার ধারণা যে আরো অনেকে করেন। কেননা তাকে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির ঊর্ধ্বে মনে করি। আহ, নিশ্চয়ই তিনি শুধু আওয়ামী লীগের সম্পত্তি না, এবং আওয়ামী লীগ তাকে যে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল, এই বিষয়ে আমি বহুবার দ্বিমত প্রকাশ করেছি। গত বছর 24 সালে গণ অভ্যুত্থানের পর, আপনার নিশ্চয়ই মনে আছে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, আমি কিন্তু তখনও 15ই আগস্টের ছবি সহ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছি। ফলে তখন আমি কালচারাল ফ্যাসিস্ট হলাম না। এই বছর কেন কালচারাল ফ্যাসিস্ট হলাম, হুম। এর পেছনে একটি গূঢ় কারণ আছে এবং ব্যাখ্যা আছে। সেটি হচ্ছে, গত এক বছর ধরে এই অন্তর্বর্তী সরকারের যত রকমের ব্যর্থতা, ইলেকশন না দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী করার যে বাসনা, এনসিপি নামক রাজনৈতিক দলটির বিভিন্ন ভুল ত্রুটি এবং কুকীর্তি ইত্যাদি সম্পর্কে যারা সমালোচনা করেছেন, তাদের মধ্যে আমি একজন। 19শে জুলাই আমি নিজে এই আন্দোলনে শাহবাগে দাঁড়িয়ে আসিফ নজরুল এবং আরো অন্যদের সাথে বক্তৃতা দিয়েছি। আমি পুরো সময়টাতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সঙ্গে নৈতিকভাবে এক ধরনের সংহতি প্রকাশ করেছি। কেননা এই আন্দোলনটি কিন্তু ছিল কোটা বিরোধী আন্দোলন। এটি আহ, বলেছিল যে মেধাভিত্তিক একটি বাংলাদেশ তারা চায়, এবং সেই কারণে আমি মনে করেছি যে মেধাভিত্তিক বাংলাদেশ আমিও চাই, আমার মতো আরো অনেকে চান। ফলে আমরা সেই দাবি নিয়ে রাজপথে এসেছি। পরবর্তীতে হত্যা, গুলি, নির্যাতন এবং নানান ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যে সরকার পতন হয়েছে, সেটি আন্দোলনের একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটেছে। ফলে আমার মতো অনেকেই যারা এই আন্দোলনে গণতন্ত্রের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ নির্মাণের দাবিতে সম্পৃক্ত হয়েছিলেন, তারা কিন্তু একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি সমানভাবে শ্রদ্ধা পোষণ করেন। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে নির্বাচনবিহীনভাবে ক্ষমতায় থাকার চেষ্টা, হুম। এবং কিছু রাজনৈতিক দলের নির্বাচন ছাড়াই সরকারি দলের মর্যাদা পেয়ে নানান ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, আহ হাঁসের মাংস খাওয়া থেকে শুরু করে ঠোঙ্গায় ভরে 7,80,000 টাকা নেয়ার ভিডিও প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন মানুষের বাড়িতে ঢুকে নানান ধরনের নির্যাতন এবং আহ, আমি বলবো যে এক ধরনের অন্যায় মব তৈরির প্রচেষ্টা, থানা থেকে মব ছাড়িয়ে আনা, এরকম বিভিন্ন প্রক্রিয়া, ডিজিএফআই ইট খুলে নেওয়া, এরকম বহু কাজ সমালোচিত হয়েছে। যে সমালোচনার মধ্যে আমি ছিলাম, কেননা আমি বাংলাদেশের একটি নিয়মতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের একটি মেধাভিত্তিক শাসন ব্যবস্থা, মেধাভিত্তিক একটি সমাজ ব্যবস্থার কথা কল্পনা করি। তাহলে কি ডাক্তার আব্দুল ফলে এই কুদ্দুস সাহেব, আপনি মেধাভিত্তিক মনে করছেন আপনি এক বছর সমালোচনার, আমরা দেখেছি আসলে আপনি এক বছর সরকারের নানান সমালোচনা করেছেন, যার কারণেই আপনাকে এই ট্যাগটা দেওয়া হচ্ছে। গত বছরও হ্যাঁ, আমি করেছেন বা আসি তার আগেও করেছেন, দেওয়া হয় নাই, এখন দেওয়া হচ্ছে, এটাই আমি কারণ। আমি আসি আমি আসি আপনাকে এই ব্যাখ্যাটা একটু একটু বড় ব্যাখ্যা আমি দেই। সেটি হচ্ছে যে এই যে প্রক্রিয়াটি, এই যে চাওয়াটি, এটি কিন্তু আসলে রাজনীতি নিরপেক্ষ। আমি মেধাভিত্তিক সমাজ চাই বলে বিতর্ক আন্দোলন করেছি, আমি মেধাভিত্তিক সমাজ চাই বলে মেধার পক্ষে দাঁড়িয়েছি, আমি গণতান্ত্রিক সমাজ চাই বলে বারবার নির্বাচনের কথা এবং ভোটের কথা বলেছি, এবং আমি একটি আইনের শাসন, নিরাপত্তামূলক একটি শাসন, সুশাসন সোজা কথা, এবং নারীর অধিকার, নারী নিরাপত্তা, এইসব ব্যাপারে সোচ্চার বলেই আমি বিভিন্ন সময় টেলিভিশনে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যে কোনো সরকারেরই কুকাজের সমালোচনা করেছি।
কিন্তু আমি লক্ষ্য করেছি এই কুকাজের সমালোচনাকে কিছু লোক স্বাভাবিকভাবে নেয়নি এবং কেবলমাত্র মুখ বন্ধ করার জন্য একজন মৃত ব্যক্তি যিনি নিহত হয়েছেন এবং এখন থেকে বহু বছর আগে তাকে স্মরণ করলেই আমি ফ্যাসিস্ট হয়ে গিয়েছি। এখন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই সরকারে দুজন উপদেষ্টা আছেন, আসিফ নজরুল এবং মোস্তফা সরোয়ার ফারুকী। 5ই আগস্টের পরে ফারুকী যখন উপদেষ্টা হন নাই, তখন তিনি ফেসবুকে লিখেছেন যে সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত পুড়িয়ে দেয়া 32 নম্বরের বাড়িটিকে মেরামত করা। 32 নম্বর মেরামত করতে চাইলে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর কথা বললে ফারুকী কিন্তু ফ্যাসিস্ট না। হুম। এবং বহুবার আসিফ নজরুল 15ই আগস্টে এবং বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন, তার বই সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। তিনিও কিন্তু ফ্যাসিস্ট না। ফারুকীর স্ত্রী তিশা একটাকা নিয়ে অভিনয় করেছেন, বিগত প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ভ্রমণ করেছেন এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ভিডিও দিয়ে অংশ নিয়েছেন। তিনিও কিন্তু ফ্যাসিস্ট না। ফ্যাসিস্ট কেন আমি? কারণ আমি নতুন যে ফ্যাসিজমের অভ্যুদয় হচ্ছে তার সমালোচনা করেছি। আজকে যে কেবলমাত্র একটি শোক প্রকাশ করার জন্য বা শ্রদ্ধা প্রকাশ করার জন্য মুখ বন্ধ করিয়ে দেয়া অথবা বিরত করার জন্য যে এই যে প্রক্রিয়া এবং এক ধরনের অপমানজনক প্রক্রিয়া তৈরি করার চেষ্টা, যদিও আমি নিজেকে অপমানিত বোধ করি নাই, সত্য বলার জন্য যদি আপনি এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন, এটি মূলত সত্য বলার একটি রিওয়ার্ড এবং এটিকে আমি রিওয়ার্ড হিসেবেই নিয়েছি। হুম। কিন্তু কিন্তু এই আপনি যে আপনি প্রক্রিয়াটি বলছেন যে এটা একটা হচ্ছে, মুখ বন্ধ করার এটি হচ্ছে প্রচেষ্টাই বটে, অপমান করার। অবশ্যই কিন্তু বাকি যারা মানে অবশ্যই আরো তারা মুখ অনেকেই বন্ধ আছেন। করতেছেন। আপনি দেখেন সাকিব সাকিব খান ওইখানে ছিলেন। হ্যাঁ, ছিলেন। এরা তাণ্ডব দেখে গড়াগড়ি খেয়ে সাকিব খানকে ফ্যাসিস্ট বলে দিয়েছে। কেন বলে দিয়েছে? শুধুমাত্র একটা শোক বা স্মরণের জন্য। এই জন্যই আমি এরা প্রশ্ন করছি আব্দুল নূর তুষার, আমি এই জন্যই আমি আমি প্রশ্নটা একটু করি যে আপনি এই 1 বছর ধরে ফ্যাসিস্ট মানে এক নতুন বছর না, নতুন সমালোচনা, নতুন নতুন সরকারের নানান সমালোচনা করছেন, এই মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা। কিন্তু তারা তো আসলে 1 বছর ধরে সমালোচনা করছেন না। তো সবাইকে মিলিয়ে একসাথে এরকম কালচারাল ফ্যাসিস্ট এই নতুন রকমের একটা আমি ট্যাগ দেওয়ার আমি কারণ। আসি আপনাকে, আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করতে হবে, এটা ছোট ব্যাখ্যা না। বহু বছর ধরে আমি বা আমার মতো আর অনেকেই বিভিন্ন সরকারের সমালোচনা করি, শুধু একটি সরকারের না। বিগত সরকারের অন্যতম প্রধান সমালোচক আমি ছিলাম এবং একাধিকবার বিভিন্ন জায়গাতে আমি সমালোচনা করেছি, কেননা যে জায়গায় সমালোচনা করা দরকার সেটা করতেই হবে। অন্তর্বর্তী সরকার এসেছে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য। অন্তর্বর্তী সরকার নতুন দল তৈরি করে সেই দলকে কোলে নিয়ে পেলে পুষে বড় করার জন্য আসেন নাই। ফলে আমরা সমালোচনা করেছি। আমরা বিভিন্ন জায়গায় আহ, সরকারি পদ পদবি দখল করে রাজনৈতিক দলগুলি যে নিজেদের লোকজনকে পুনর্বাসন করছে এবং মেধার ভিত্তিতে নয়, মূলত দলীয় ভিত্তিতে, তাহলে পুরনো দলীয়করণকে অব্যাহত রাখা হয়েছে, এটা সমালোচনা করেছি। এবং এইসব সমালোচনার সঙ্গে আমরা চাঁদাবাজির সমালোচনা করেছি। এই যে চাঁদাবাজি, অর্থাগম, ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলি তারা আমাদের কারণে করতে গিয়ে বিভিন্ন জায়গাতে এই কথাগুলি উঠেছে। যে কারণেই এই মুখ বন্ধ করার জন্য এই কাজটি করা হয়েছে, একটি অজুহাত তৈরি করা হয়েছে। সরাসরি একজন দুজন বা তিনজনের মুখ বন্ধ করার জন্য তার এটা করা যাবে না। হুম। সেই কারণে একটা অজুহাত তৈরি করা হয়েছে 15ই আগস্ট। কেননা যদি ফ্যাসিস্টই হতাম তাহলে গত বছর 15ই আগস্ট, আপনি বুঝবেন কিন্তু 5ই আগস্ট সরকারের পতন হয়েছে, আমি স্টেটাস দিয়েছি এবং আরো অনেকেই দিয়েছেন যারা এবার ফ্যাসিস্ট হিসেবে বলা হয়েছে তাদেরকে, তাদেরকে কিন্তু গত বছর ফ্যাসিস্ট বলা হয়নি। আরো একটা মজার ব্যাপার বলি, আরশ খানকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সুনেরা কামালকে ফ্যাসিস্ট বলা হয়েছে, শ্রাবণ্য তৌহিদাকে ফ্যাসিস্ট বলা হয়েছে। মাবরুর রশিদ বান্না নামে একজন চিত্র পরিচালক আছেন যিনি ফ্যাসিজমের বিরুদ্ধে নাটক তৈরি করেছেন, লাঞ্চ। এই লাঞ্চের নায়ক হচ্ছে আরশ খান। এই গুম খুনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে নাটক, সেখানে নায়ক হচ্ছে আরশ খান। আরশ খানকে এই আহ, অন্তর্বর্তী সরকার টেলিভিশনে প্রিভিউ কমিটিতে নিয়োগ দিয়েছিল একজন আন্দোলনকারী হিসেবে। হুম। ফলে তাদেরকেও তারা ফ্যাসিস্ট বলে দিয়েছে। সোজা বাংলায় কথা আচ্ছা, হচ্ছে, কে তারা বললো মূলত মানে কালচারাল তারা ফ্যাসিস্ট মূলত টার্মটা কে বের করলো, সেটা কি আপনি খোঁজ খবর নিয়ে জানেন? না, জানতে আমার পেরেছেন? এত জানার দরকার নেই, এটা কোথা থেকে হয়েছে আমি জানি, কিন্তু এই সব লোকদের নামও আমি মুখে উচ্চারণ করতে চাই না। এরা ঘৃণ্য কীট। এরা এরা কীটাণু কীট, ঘৃণ্য। এরা এরা হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মানে সোজা কথায় হচ্ছে বাংলাদেশে প্রচলিত সর্বাধিক প্রাপ্ত তেলাপোকা। এইসব তেলাপোকাদের নাম আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু আমি ফিরে আসি আমার ওই ব্যাখ্যায়। এরা দেখেন, এই সুনেরা কিংবা এই সাকিব খান কিংবা আহ শাহেদ আলমের মতো ব্যক্তি যারা পুরোপুরি সময় আহ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছেন, এদেরকেও এখানে ট্যাগিং করেছে শুধুমাত্র একটি নাম স্মরণ করার কারণে। তার মানে হচ্ছে যে পক্ষ এটি করেছে তারা মূলত একটি নামকে ভয় পাচ্ছে। এবং একটি নামকে আপনি যদি শোকেও স্মরণ করেন, শ্রদ্ধাতেও স্মরণ করেন,
তবু তাদের মনে হচ্ছে এই নাম স্মরণ করলেই ফ্যাসিস্ট ফিরে আসবে। এই নামের এত শক্তি, এই নামের এত জনপ্রিয়তা, এই নামের এত ক্ষমতাই যদি থাকে, তাহলে তাদের তো আসলে এই নামকে শ্রদ্ধা জানানো উচিত। এটা হচ্ছে একটা। আর এই নাম উচ্চারণ করা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই জুতার তালিকায় ফারুকী এবং আসিফ নজরুলকে রাখা উচিত। কেননা আমি আর আসিফ নজরুল একই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি শাহবাগে। তাহলে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে বহুবার স্মরণ করেছেন, তাহলে তাকেও জুতা মারা উচিত, তাই না? ফারুকীকেও জুতা মারা উচিত, তারাও তো বলেছে 32 নম্বর মেরামত করতে হবে। হুম, আর আরেকজনের কথা তো নাই বললাম, এক টাকা নিয়ে মুজিব অভিনয় করেছে, তাহলেও সে, তার নামও জুতার তালিকায় থাকা উচিত। এবং এরকম আরো অনেকে আছেন, তাদের নাম জুতার তালিকায় থাকা উচিত। হুম, জি। বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে, বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন প্রেস সচিব, প্রেসার সচিব শফিক। হুম, সে- এরকম তো আমাদের করতে হয় নাই, তার তো করতে হয়েছে। এবং কখন? নির্বাচনের সময়, নির্বাচন দেখতে উনি বের হয়েছেন। জি, জি। আমি দেখছিলাম আরো একটা অভিযোগ, যা এটি আপনারা টাকার বিনিময়ে করেছেন। আপনি অবশ্য আপনার ফেসবুকে আমি ও, দেখছিলাম এটি বিষয়টা আপনি অস্বীকার করেছেন। অনেকেই বলছেন না, আমি সামাজিক অস্বীকার। যোগাযোগ মাধ্যম ভরে গেছে। আমি অন্যতম নেতা, এখন সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন হাসনান আব্দুল্লাহ, তিনি লিখছেন, হুমকি আর টাকা দিয়ে কেনা সেলিব্রিটিদের শোক আমি ইনকার করলাম। একটু বলবেন যে আপনি বলেছেন শোনেন, আপনার বিষয়টা শোনেন, আপনি ইনকার কি স্পষ্ট জিনিস? করেছেন। আমি একটু, প্রশ্নটা ইনকার হচ্ছে কি এটা, বাংলা ভাষায়? ইনকার কি জিনিস আপনি আমার একটু বুঝান, ইনকার কি বাংলা এখন ভাষায়? এরকম কোথায় অনেক ইনকার শব্দ ব্যবহার আসছে। হয়? হ্যাঁ, বহুত শব্দ ব্যবহার হচ্ছে, খামোশ, ইনকার। হ্যাঁ, তো ইনকার কি জিনিস? আমি ওর এই পুরা জিনিস ইনকার করলাম, ও প্রমাণ করুক টাকা নিয়েছি। আচ্ছা, কিন্তু টাকা নেওয়ার এবং আপনি এবং আপনি আরো এটা আরো বলছেন বিষয় যে আছে, আপনি শোনেন। আপনারা আপনি কোনো টাকা নেন নাই, কিন্তু এটার কি কোনো সমন্বয় হয়েছে? এটা কি না কোনো, না, আমি তো আপনি বলি না হয় নাই, এর মধ্যে শুনেন নাই, কিন্তু শারমিন, আপনি না তো খোঁজ খবর রাখেন, এটা কি কোনো সমন্বিত প্রয়াস ছিল শারমিন, যে সেলিব্রিটিরা সবাই মিলে একসাথে এরকম শোক বা শ্রদ্ধা জানাবেন? এটা কি কোনো সমন্বিত উদ্যোগ, কোথাও থেকে সমন্বয় করা শারমিন, হয়েছে, এমন ছিল? আপনি আমার বলতে দেন। টাকার প্রসঙ্গে এনেছেন, আমি বলে দিই টাকার প্রসঙ্গটা। টাকা দিয়ে আমাদেরকে কিনতে হইলে সেই পরিমাণ টাকার মালিক বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীতে নাই। এটা আসতে বলে, টাকা দিয়ে যারা বিক্রি হয় ওদের মাথায় টাকা টাকা খেলে। আমরা দেখতে পাচ্ছি না টাকার বিনিময়ে কে কোথায় কি বিক্রি হচ্ছে আর কি হচ্ছে। চাঁদাবাজি কারা করছে আমরা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজদেরকে কারা ছাড়িয়ে নিয়ে আসছে তাদেরকে দেখতে পাচ্ছি না আমরা। কারা আহ, ঠাকুর দাদার, পরদাদার রেখে যাওয়া টাকা দিয়ে 135টা গাড়ি ভাড়া করে আমরা দেখতে পাচ্ছি না। কারা 10.5 লাখ টাকার পাঞ্জাবি বানিয়েছে আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি না কারা 1 বছর আগে রিক্সা চড়ার পয়সা ছিল না, এখন প্র্যাডোতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। টাকা দিয়ে যারা বিক্রি হয় তারা এরকম টাকার কথা প্রথমে ভাবে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো আমি ইনকার শব্দটা তো উচ্চারণই করি না, আমি বুঝতে পারি না ইনকার মানে কি। হ্যাঁ, কিন্তু যাই হোক, কিছু একটা হবে হয়তো। কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয়েছে শাকিব খান, এটা কেউ বিশ্বাস করবে? মাথায় অন্তত কিছু ঘিলু আশা করেছিলাম। তাহলে কি কোনো আমি তো হুমকি? দেখি। কারণ হাসনাত আব্দুল্লাহ বলছেন হুমকি আর টাকা দিয়ে কেনা, হুমকি আছে কে কোনো? হুমকি দিয়েছে? হুমকি কে দিবে? মানে কারা হুমকি দিবে? হুমকি তো দিচ্ছে মব, মব ভায়োলেটাররা। হুমকি তো এরা দিচ্ছে। হুম। জুতা নিয়ে যারা দাঁড়িয়েছে এরা তো হুমকি দাতা। এরা মানুষের মুখ বন্ধ করতে চাচ্ছে। কে হুমকি দিবে আমাদেরকে? কিন্তু আপনি এটা বলছেন আপনি কোনো হুমকি, কোনো টাকা কিছুই আপনি পান নাই, আরে কিন্তু আমাকে কিন্তু আমাকে যে আপনি আপনি কি এই এটা প্রশ্নটা বলতে পারেন করছেন, কোনো আমি সমন্বয় কি অপমানিত বোধ হয়েছে করছি। আব্দুল নট্টু, সেটা কি আপনি জানেন? আপনি যে আমাকে এই প্রশ্নটা করছেন, আমি অপমানিত বোধ করছি। 42 বছর ধরে আমি মিডিয়াতে কাজ করি, এবং তারও আগে থেকে আমি সংস্কৃতি জগতের সাথে জড়িত। আমি একটা ছোট্টবেলা থেকে এই সংস্কৃতি জগতের লোকজনের সাথে উঠা বসা করি। টাকা দিয়ে আমাকে কেনা যায় কিনা এটা যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে। হুম। এ- এটা জানে, বাংলাদেশের মানুষজন জানে। টাকা দিয়ে যদি আমি বিক্রি হইতাম, তাহলে এইসব ফৈনিদের কাছে বিক্রি হবো কেন? আমি এর চেয়েও বড় লোকদের কাছে বিক্রি হতাম। আমি কি বিক্রি হওয়ার জিনিস নাকি, নাকি আমরা বিক্রি হওয়ার জিনিস? তারা মনে করে এই যাদের নাম তারা এখানে দিয়েছে তারা কেউ টাকার বিনিময়ে বিক্রি হয়। কত টাকা? টাকার পরিমাণ বলুক। আসলে এগুলা সব দেখছিলাম ফাজলামো। 20,000 টাকা। এবং হ্যাঁ হ্যাঁ, এইসব ফাজলামো। এবং এই ফাজলামোগুলি তারা করছে এই জন্য যে তারা আসলে এই মানুষ যে শ্রদ্ধা জানাতে পারে এই বিষয়টাকে অস্বীকার করছে। হুম। এবং এই অস্বীকৃতি জানানোর জন্য তারা নানান ধরনের অজুহাত বের করছে। টাকার বিনিময় হয়েছে, এটি একটি সমন্বিত প্রক্রিয়া ছিল। কোনো সমন্বিত প্রক্রিয়া ছিল না। এই ঘটনাটা ঘটবেই তো 15ই আগস্টে, মানুষের জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা, মৃত্যুদিনে মৃত্যুদিনের শোক কিংবা শ্রদ্ধা। এটা তো ঘটবেই 15ই আগস্টে, এটা একই সময়ে হবে, 24 ঘন্টার মধ্যেই হবে, তাই না? 15ই আগস্টে তো সেটাই ঘটেছে। এখানে আবার সমন্বিত প্রক্রিয়া কি আছে? বরং জুতা বিষয়ক যে কাণ্ডটা হয়েছে এটা সমন্বিত হয়েছে। একই পোস্টার, একই ছবি, একই ডিজাইন। এবং যারা এটা করেছে তাদের মধ্যে একজনকে আমি দেখেছি, সে, আমি যখন শুভেচ্ছা অনুষ্ঠান করতাম তখন রংপুর মেডিকেল কলেজ থেকে এসে শুভেচ্ছা সামনে এসে প্রায় পায়ে ধরার মতো অবস্থা করতো যে তাকে যেন একটু কুইজে অংশ নিতে দেই। কুইজে আমি অনেক দামি দামি পুরস্কার দিতাম, এবং সেই পুরস্কার নিয়ে সে 2-1 বার বাড়িতেও গেছে।
এবং সেই ছেলে এই 3-4 মাস আগেও 5 মাস আগেও আমাকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়ে বস বস কেমন আছেন বস এগুলা করেছে। এই যে অকৃতজ্ঞতা, এই যে মুনাফিকি, এই মুনাফিকি হচ্ছে এদের স্বভাব। একটা মুনাফিককে তো আমি একদম ব্যক্তিগতভাবে চিনেছি, আর বাকিরা যারা তাদেরকে আমি চিনেছি কারা এটা করিয়েছেন। এদের অধিকাংশের স্বভাব হচ্ছে মুনাফিকি। এরা বিশ্বাসঘাতক শুধু না, এরা মুনাফিক। হুম। এরা আমার সামনে এসে, আমাদের সামনে এসে বন্ধু সেজে গুরু সম্বোধন করে, ভাই সম্বোধন করে, সম্মান শ্রদ্ধা দেখায়, তারপরে এই কাজগুলো করে। জি। আহ, জি, আমি এবং একটু এবং আরো বলি ফ্যাসিস্টের সময় যে এই কাজটা করেছে, সে বিভিন্ন স্পোর্টস অনুষ্ঠানে গিয়ে কমেন্ট্রি করেছে। সাবের হোসেন চৌধুরীর পায়ে প্রায় পড়ে থাকতো, আপনি যাদের কার ক্রিকেট কথা বোর্ডের বলছেন? বিভিন্ন কাজের মধ্যে আছে এক ডাক্তার। নাম বলতে কি সমস্যা? নাম বলতে সমস্যা? দরকার নেই, নাম ওইটা বললে আমি চাকরি বলেছি। থাকবে না, এখন তো আর না সেই সময় না। তেলাপোকা, না তেলাপোকার নাম হয় না। আপনারা খুঁজেন, আপনাদের কাজ কি, আপনারা খুঁজেন। আচ্ছা, আপনি তেলাপোকার নাম দেই না আমি। তেলাপোকা বলে তাদেরকে সম্বোধন করছেন, নাম বলতে হ্যাঁ, চাইছেন এগুলো না। তেলাপোকা। এটা আমাকে একজন মেয়র, প্রয়াত মেয়র আনিসুল্লাহ বলেছিলেন যে এইসব মানুষকে মানুষ ভাববে না, এরা তেলাপোকা। আচ্ছা, আমি ওই হাসনাত আব্দুল্লাহ সেই পোস্টটি দেখছিলাম, সেখানে তিনি বলছেন যে টাকার কাছে বিক্রি হচ্ছেন। তিনি একটা জায়গায় লিখছেন, এরা আগস্টেও খুনি হাসিনার হয়ে শোক করেছে, আমরা এদের লাল কার্ড দেখাইছিলাম, এরা আজকেও টাকার কাছে বিক্রি হয়ে খুনি মুজিবের পক্ষ নিল। আসেন আজকেও আমরা এদের লাল কার্ড দেখাই। তারপরে ওই যে একটা কি যেন একটা শব্দ লেখে সিডিআই, আমি অত ভালো বুঝি না, কিন্তু গালিগালাজি হবে হ্যাঁ, নিঃসন্দেহে হ্যাঁ, কিছু। এটা খুনি গালিগালাজ। হাসিনার হ্যাঁ, সেই হ্যাঁ। সিডিআই, আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজম, একই শব্দ বাংলাদেশের জনগণের পক্ষে না দাঁড়িয়ে মুজিবের জন্য শোক করা সেলিব্রিটিদেরকেও ওই একই শব্দ তিনি লিখছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, সিডিআই। অবশ্যই তো তাই তো। অবশ্যই আমি তো এই জন্যই 2টা উপদেষ্টার নাম বলেছি। উনি যে জি। স্ট্যাটাসে দিয়েছেন, না ওই না, স্ট্যাটাস যিনি ওই 2 লিখছেন উপদেষ্টার জন্য আপনি দুটো সমভাবে উপদেষ্টার প্রযোজ্য। কথা বলছেন, দুজন উপদেষ্টার কথা বলছেন, কিন্তু যিনি লিখছেন তিনি নিজেও তো শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার জন্য বিশেষ সংখ্যা লিখেছেন, মানে পত্রিকায় দেখেছি যে তার হয়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি মুনাফিকের অনেক মনে থাকে বঙ্গবন্ধু নাকি? বন্দনা করছেন, মুনাফিক সার্জিস মুনাফিকের আলম তো এটা মুনাফিক। আবেগী কণ্ঠে কথা বলছেন। তো তাদের জন্য কি সিডিআই শব্দটা প্রযোজ্য হয়ে যায় নাকি? মুনাফিকের কি নিজের মুনাফিকের কথা মনে থাকে নাকি? মুনাফিকরা তো মুনাফিকই। ওরা যেগুলা করেছে ভুলে গেছে, অথবা নেশার ঘরে করেছিল বা ঘুমের ঘরে করেছিল, আই ডোন্ট নো। বাট যে শব্দ, যে গালি তারা ব্যবহার করেছে, এই গালি তাহলে তাদের জন্য প্রযোজ্য, নিজেদের জন্য তাই। উপদেষ্টা যারা আচ্ছা, স্মরণ করেছেন তাদের মানে জন্য তাই। খুনি হাসিনা, আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজম এবং তাদের নিজেদের জন্য সেই একই শব্দ প্রযোজ্য। আমি একটু এটি আপনার কাছে জানতে চাই, একটা অভিযোগ আপনাদের যারা শোক শ্রদ্ধা জানিয়েছেন 15 আগস্টে তাদের বিরুদ্ধে দিচ্ছে যে আপনারা তো মাওলানা ভাসানী থেকে শুরু করে চার নেতা, এরকম মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ সৃষ্টির পেছনে আরো অনেকের ভূমিকা আছে, তাদেরকে স্মরণ করেন না, শুধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। এই ও অভিযোগ। জানে কেমনে? আমরা স্মরণ করি না? সবকিছু ফেসবুকে স্মরণ করি আমরা? আমরা যেটা আমাদের যা ইচ্ছা সেটা আমরা স্মরণ করি। এটা তো স্বাধীনতার যুগ। এই স্বাধীনতায় যার যাকে স্মরণ করতে ইচ্ছা করবে সে তাকে করবে। ও যদি কাউকে স্মরণ করতে চায় করুক না, ও জিন্নাকে স্মরণ করুক, ইয়াহিয়াকে স্মরণ করুক। কেউ না করেছে? কেউ তো না করে নাই। ভুট্টোরে স্মরণ করুক। করে 47 তো থেকে গত বছর কি কি দেখছিলাম, জানি। এবারও হ্যাঁ, হয়েছে মনে হয়, হ্যাঁ। জিন্নার মৃত্যু না দিবস না, জন্ম করুক দিবস না। পালন করা হচ্ছে। কেউ কি তাদেরকে না করেছে? কেউ তাদেরকে এরকম কুৎসিত ভাষা আক্রমণ করেছে? অন্তত আমরা তো করি নাই, আমি তো করি নাই। ওর স্বাধীনতা আছে, ও যারে খুশি স্মরণ করবে। আমার স্বাধীনতা, আমি যাকে খুশি স্মরণ করবো। ওর ওর এই বলার অধিকার আছে নাকি আমি কাকে স্মরণ করবো আর কাকে করবো না? ওরা বাক স্বাধীনতার কথা বলে, গণতান্ত্রিকতার কথা বলে। ওরা না বলেছে যে ওরা বাংলাদেশের মানুষকে কথা বলার স্বাধীনতা দিবে? তো কথা বলার স্বাধীনতার মধ্যে এটা কথা না। ওদের মনের মতো লোককে স্মরণ করতে হবে আর ওদের মনের মতো লোককে গালি দিতে হবে? ওরা কি তাহলে মা বাপ তারাও তো নাকি মানে কথা আমাদের? বলছে, তারাও গালি দিচ্ছে, তারাও হচ্ছে জুতা মারছে, এটি তাদের স্বাধীনতার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, ওরা সাথে অবশ্যই স্বাধীনতা তারা করেছে, সেটা মানুষ বিচার করবে যে কোন স্বাধীনতা অন্যায় আর কোন স্বাধীনতা ন্যায়। ওরা তো ভোটে যাইতে চায় না, ভোটে তারা বের হয়ে যাবে কোনটা স্বাধীনতা আর কোনটা পরাধীনতা। ভোট তো এই আচ্ছা, জন্য চায় না। মানে এটি হচ্ছে ওরা ওরা আমরা বা ওরা তারা এরকম করে কথা হচ্ছে। কিন্তু আমি একটু গণমাধ্যমের ভূমিকা, আমি নিজেও গণমাধ্যমে কাজ করা মানুষ, কিন্তু না, ওরা এটা গণমাধ্যম হবে। আমি তো আপনাকে বলেছি যে এগুলার নামই উচ্চারণ করতে চাই না। একটু ওদের নাম বাদ দিয়ে এবার একটু গণমাধ্যমের ভূমিকার কথা আসি, বা সাংবাদিকতার জায়গাটা একটু আপনার কাছ থেকে শুনি। আপনি গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। সেই 75-এর 15 আগস্টের পরে যদি পত্রপত্রিকাগুলো ঘাটা হয়, 15 আগস্টের সকালের পত্রিকাগুলোতেও বঙ্গবন্ধু বন্দনা, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সেই নিয়ে পত্রিকায় খবর ছাপা হচ্ছে। কিন্তু 16 আগস্টে পুরো উল্টে গেছে সেই চিত্রটি। সেটা নিয়ে কিছুদিন মানে আওয়ামী লীগ শাসন আমলে দেখেছি, সেটা নিয়েও প্রতিবেদন এসেছিল, সেটাই দেখছিলাম আমরা নতুন করে যে পরের দিন থেকেই পুরো চিত্রপটটা বদলে গেছে। বঙ্গবন্ধু একদম ইতিহাসের খলনায়ক, যেন এটি খুব প্রত্যাশিত ছিল 15 আগস্টটা, এরকম একটা বিষয় দেখানো হয়েছে। আবার এখনো ঠিক
মাঝখানে কিছুদিন এত বঙ্গবন্ধু, মানে 15ই আগস্ট হলে তো আর কোনো খবরই পড়া যেত না, পুরো খবর জুড়ে শুধু বঙ্গবন্ধুই মোটামুটি থাকতো, একরকম বিরক্ত হয়ে যেতাম একটা সময়। কিন্তু এখন আবার উল্টো, বঙ্গবন্ধু তো কোথাও নাই, পারলে গণমাধ্যম, একদম মূল ধারার গণমাধ্যমে বঙ্গবন্ধু কোথাও নেই, পারলে সমালোচনা আছে কিছু। মানে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলোর চরিত্রই বা কেমন? গণমাধ্যমের চরিত্র যেরকম ছিল সেরকমই আছে। এই গণমাধ্যমগুলিকে লাইসেন্স দিয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকার। এরা যে পাগল ছাগল দিয়ে দেশ চালাচ্ছিলেন এটি তো তার প্রমাণ। আর কোনো উত্তর নেই আমার। জি। এই জন্যই তো এই পতন হয়েছে তাদের। লোকজনকে ঢালাওভাবে লাইসেন্স দিয়েছিলেন, না লাইসেন্স দিয়েছিলেন, পারমিট দিয়েছিলেন, গণমাধ্যমের মালিক বানিয়ে দিয়েছিলেন, তাই না? সারাদিন বসে বসে প্রশ্ন করতো তারা, প্রশ্ন না হয় তেল নিয়ে আসতো, আসতো না? তেলের সাগরে ডুবে থাকতেন না তারা? তো যারা এরকম তেল দিয়েছে তারা এরকম আবারও তেল দিয়েছে। আগে দিয়েছিল সরিষার তেল থেকে শুরু করে অলিভ অয়েল, এখন দিচ্ছে অকটেন পেট্রোল, একই তো ঘটনা, তেলই দিচ্ছে। আগে দিয়েছিল মালিশ, এখন জ্বালিয়ে দিচ্ছে। হুম। এটা এক- আওয়ামী লীগকে প্রশ্ন করেন। আওয়ামী লীগ যে গাধার শাসন তৈরি করেছিল, হুম। আওয়ামী লীগ যে মেধাহীনতার শাসন তৈরি করেছিল, এই প্রশ্ন আওয়ামী লীগের করেন। আওয়ামী লীগের এগুলো একদম প্রাপ্য। না, শুধু তো আওয়ামী লীগ না, ধরুন সরকার পরিবর্তনের সাথে সাথে গণমাধ্যমের একটা চরিত্র পরিবর্তন হয়, শুধু গণমাধ্যম না, সরকার সব প্রতিষ্ঠানের চরিত্রের সর- বদল হয়ে যায়। না, সরকার পরিবর্তনের সাথে সাথে অতীতে এইভাবে গণমাধ্যমের চরিত্র পরিবর্তন হয় না। গত 16 বছরে গণমাধ্যম ধ্বংস করে, গণমাধ্যমে সব নিজের লোকজনদেরকে মালিক বানিয়ে অথবা পয়সার বিনিময়ে লাইসেন্স বিতরণ করে, ঘুষ খেয়ে লাইসেন্স বিতরণ করে, কোটিপতিদের হাতে মিডিয়ার লাইসেন্স তুলে দিয়ে, প্রকৃত জার্নালিস্ট, প্রকৃত মিডিয়া কর্মীদেরকে কোনো জায়গাতে মালিক কিংবা এমনকি উচ্চ পদে বসতে না দিয়ে তারা যে শাসন কায়েম করেছিলেন, এখন সেইটা তাদের কাছে বুমেরাং হয়ে মানে ফেরত তাদের এসেছে। এই প্রাপ্যটাই প্রশ্ন তারা করা পাচ্ছে। উচিত, এই প্রশ্ন করা উচিত হাসানুল হক ইনুকে, এই প্রশ্ন করা উচিত হচ্ছে এই আরাফাতকে, এই প্রশ্ন করা উচিত হচ্ছে হাসান মাহমুদকে, যত তথ্যমন্ত্রী ছিল তাদেরকে। এই তথ্যমন্ত্রীগুলোর জবাব দিতে হবে যে তারা কি লাইসেন্স, কি গণমাধ্যম, কি বিতরণ করেছিলেন। জি। এখনো যে গণমাধ্যম সংস্কার কমিশন টমিশন কত কিছু হলো, তারপরে আসলে গণমাধ্যমের চরিত্র কি বদলালো, শুধু গণমাধ্যম না, আসি একটু দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে। আবারও সেই বঙ্গবন্ধুকে নিয়ে অসমাপ্ত আত্মজীবনী, যেটি সেটি নাকি লিখেছেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 123 জন, তার বিনিময়ে তারা 1 কোটি টাকা করে নিয়েছেন, তারা ফ্ল্যাট নিয়েছেন, এরকম খবর গণমাধ্যমে এসেছে। এবং তার প্রেক্ষিতে দুদক নাকি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছে, খুব সক্রিয় তারা এই বিষয়টি নিয়ে, এবং অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু আপনি যেটা একটু আগে উল্লেখ করছিলেন, একজন উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে, অন্তত 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠছে, যারা করছেন তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, অভিযোগ যারা করছেন, সেগুলো দুদক তো কানে তুলছে না। দুদকের চরিত্র কি পরিবর্তন হলো, বা কেনই বা কানে তুলছেন না? এটা দুদক উত্তর দিতে পারবেন। আমি শুধু এইটুকু বলি যে একটা রিপোর্ট দেখলেই বোঝা যায় যে এই রিপোর্টটা ভুয়া। 123টা ফ্ল্যাট এবং 1 কোটি করে টাকা, এটা নিয়ে অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে। খুবই হাস্যকর কথা, কেননা জাভেদ পাটোয়ারি তখন, যখন অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছে, জাভেদ পাটোয়ারি তখন কোনো ধরনের কোনো কিছুর ভূমিকাতেই না। জাভেদ পাটোয়ারি এমনিতে গদ্যও লেখেন না, উনি কবিতার লেখক ছিলেন। ওনার দু একটা কবিতার বই আছে বলে আমি জানি। এবং জাভেদ পাটোয়ারিকে কেন আমি চিনি, কারণ জাভেদ পাটোয়ারি একসময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতেন, আব্দুল্লাহ আফজাল স্যারের ছাত্র ছিলেন, ফলে তাকে আমি একাধিকবার দেখেছি তার এখানে আসতে। এটা জাভেদ পাটোয়ারি তো দূরের কথা, পুলিশের কোনো লোকের পক্ষে এটা লেখা সম্ভব না। পুলিশের মধ্যে এত এত বিরাট রাজনীতিবিদ কিংবা রাজনীতি বোঝা ঐতিহাসিক লোকজন আছেন যে অসমাপ্ত আত্মজীবনীতে ব্যক্তিগত ঘটনা লিখতে পারবেন, তাই না? এটা খুবই অস্বাভাবিক এবং অসম্ভব। কেননা আপনি যদি অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে দেখবেন সেখানে আহ শেখ মুজিবুর রহমানের ছোটবেলার স্মৃতি আছে, হুম। ফুটবল খেলেছেন উনি পাড়াতে সেই স্মৃতি আছে, উনি ছোটবেলায় তার এলাকাতে যখন খাদ্য বিতরণ করেছিলেন সেই স্মৃতি আছে, সোহরাওয়ার্দী এসেছিলেন এবং হক সাহেব এসেছিলেন, ফজল হক, তারা এসেছিলেন তার স্কুল পরিদর্শনে, সেখানে রাস্তা আটকে রাখার স্মৃতি আছে। এবং সেইখানে তার বোনের বাড়িতে ডাকাতি হওয়ার স্মৃতি আছে। তারপরে তার ছেলে, তার চন্দ্রবাবু নামে আহ, এক ভদ্রলোক যিনি কমিউনিস্ট, হুম। সেই বিষয় আছে। এবং ভারতের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা আছে, কারণ ওই সময় আহ, আহ, পাকিস্তান আন্দোলন করেছেন শেখ মুজিবুর রহমানের অন্যরা। ওই সময়ে ভারতের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে পাকিস্তানের রাজনীতির বিরাট তফাৎ ছিল। এই সব কিছু নিয়ে ভারতীয়দের আগ্রাসন, ভারতীয়দের স্বভাব ইত্যাকার নানান বিষয়ে প্রচুর নেতিবাচক কমেন্ট আছে। হুম। ওইখানে আওয়ামী লীগের ইলেকশন বিষয়ক, মানে আওয়ামী লীগের ইন্টারনাল ইলেকশন, সাধারণ সম্পাদক নির্বাচন হওয়া না হওয়া, এইটা নিয়ে এমন লোকের নাম আছে যে লোকের নাম শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব না। হ্যাঁ, এবং
এটা আমি কেন জানি এটা আর ব্যাখ্যা করতে চাই না, কিন্তু ওইখানে এমন ব্যক্তির নাম আছে নারায়ণগঞ্জের, যে নারায়ণগঞ্জের ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে পরবর্তীতে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না, আওয়ামী লীগের নেতাও হন নাই কখন। তো সেই মানুষের নাম আছে। অতএব এটা একদম অস্বাভাবিক এবং অসম্ভব যে অসম্ভব তার জীবনে জাভেদ পাটোয়ারি লিখেছেন, হুম। এগুলো হচ্ছে সেখানে ভুলবাজি। শেখ মুজিবুর রহমানের বাবা কি বলেছেন, স্ত্রী কি বলেছেন, হ্যাঁ আমিও পড়েছি, আসলে অনেক মানে এটা 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 ব্যক্তিগত টোটাল ভুলবাজি। মানে এগুলা হচ্ছে ওই যে ইস্যু তৈরি করে বিভিন্ন জায়গা থেকে মানুষের চোখ সরিয়ে নিয়ে আবল তাবল কথা বলা। 123টা ফ্ল্যাট ঢাকা শহরে লুকিয়ে রাখা সম্ভব 123 জনের পক্ষে? হুম। এটা তো খুব সহজ। আপনি এনআইডি কার্ডের নাম দিবেন, কারণ ফ্ল্যাট তো রেজিস্ট্রি হয়েছে, তাই না? এবং পুলিশের লোক যেহেতু, তাদের সবার পুরা বায়োডাটা পুলিশের কাছে আছে, তাই না? এবং তাদের সবকিছু আছে পুলিশের কাছে। তো তাদের এটা দিয়ে সার্চ দিলে রেজিস্ট্রি ডকুমেন্ট অটোমেটিক বের হবে, কারণ রেজিস্ট্রেশন তো এখন কম্পিউটারাইজ, নামজারি তো এখন কম্পিউটারাইজ। এনআইডি কার্ড দিয়ে সার্চ দিলে এটা বের হয়ে আসবে, এবং ট্যাক্স ফাইলে অবশ্যই এটা থাকবে, কারণ সরকারি ফ্ল্যাট পেয়েছেন, এটা তো আর লুকিয়ে রাখার ফ্ল্যাট হুম। না। ফলে তো ওদের ট্যাক্স এরকম ফাইলের একটা মধ্যে এটা অভিযোগের পাওয়া যাবে। তদন্ত হচ্ছে, দুদক সেটি খুব সক্রিয়ভাবে গুরুত্ব সহকারে আমি তদন্ত তো মনে করছে। করি না এটা তদন্ত হচ্ছে, এটা এটা আমি মনেই করি না, এটাও আমার ধরনের একটা ভুয়া সংবাদ। এইসব জিনিসে দুদক সময় নষ্ট করছে বলে আমার মনে হয় না। আমি দেখলাম, মানে সংবাদ ভুয়া কিনা জানি না, কিন্তু দুদক এটা নিয়ে তদন্ত করে, দুদক তো করে এরকম তদন্ত দুদকের তো। না, কিন্তু দুদকের কেউ কি বলেছে তারা তদন্ত করছে? আমার মনে হয় না করছে। দুদক তদন্ত করবে, এটি দুদকেরই খবর, আমি পড়ছিলাম আজকেই, মনে হয় পড়ছে আজকেই পড়ছিলাম যে দুদক তদন্ত এবং ধরেন করবে। 1 কোটি টাকা করে নিয়েছে, হ্যাঁ, এরকম এবং দুদক। এই যে 1 কোটি টাকা করে যে নিয়েছে, 1 কোটি টাকা তো তাদেরকে দিয়েছে কোন একটা ফান্ড থেকে। সরকার তার এমনি মানে একটা খামে ভরে 1 কোটি টাকা দিয়ে দিতে পারে না। তাহলে 1 কোটি টাকা ইদার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সরকারি টাকা, অথবা 1 কোটি টাকা কোন একটা ব্যাংকে ঢুকেছে, অথবা একটা কোনো দানপত্র রিসিট কিছু তো একটা থাকবে, কোন একটা ফান্ড থেকে তো টাকাটা দিয়েছে। তাহলে এটা দেখা দিয়েছে। জি। কিন্তু প্রশ্নটা আর একটা, যে এইখানে দুদক সক্রিয় হবার কথা ভাবছে বা নড়ে চড়ে বসছে, তদন্ত করার কথা বলছে, কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠছে, সেখানে কেন আসলে দুদক নীরব থাকে? এটি এই চরিত্রটা দুদকের উপদেষ্টাদের বিরুদ্ধে, কেন? আমি গণমাধ্যমের চরিত্র উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন বিরুদ্ধে করছিলাম, একটু দুদকের চরিত্র নিয়ে প্রশ্ন করতে চাই। কি না বদলাম? করেছেন আপনি? হ্যাঁ। না, বদলেছে, অবশ্যই বদলেছে। উপদেষ্টারা বদলেছেন, ফলে উপদেষ্টাদের তদন্ত হচ্ছে না। ওনারা উপদেষ্টা না থাকলে আবার তদন্ত হবে। দুদক তো এটাই করে। ক্ষমতাসীনদের তদন্ত কি আসলে করতে পারে মানুষ? ক্ষমতাসীন অবস্থায় কারো বিরুদ্ধে তদন্ত করা তো খুবই কঠিন। ফলে এটা করা তো খুব সহজ না। তাই হচ্ছে না, বা হচ্ছে হয়তো আমরা জানি না। আমরা কিন্তু অবশ্য দুদককে বেশ কিছু তদন্ত করতে দেখেছি। ক্ষমতায় আছেন কিংবা এই সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছেন এমন বেশ কিছু লোকের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। এটা প্রমাণিত, তারা করেছে। করে তারপর কার যেমন কার বিরুদ্ধে ফুটবল, তদন্ত হলো, কি হলো? যেমন যেমন ফুটবল ফেডারেশনের একজন ব্যক্তি আছেন যিনি রীতিমতো রাজনৈতিকভাবে ক্ষমতাবান, তার বিরুদ্ধে দুদক তদন্তই শুরু করেন, অ্যাকাউন্ট ফ্রিজ করে হুম। দিয়েছে। এরকম একাধিক লোক, যেমন বসুন্ধরার যে হুম। মালিক এবং সেই পক্ষ, যাদের কাছ থেকে বিভিন্ন পার্টি চাঁদা গ্রহণ করেছে বলে জনশ্রুতি আছে, তাদেরটাও তারা তদন্ত করছেন। একেবারে যে করছেন না ব্যাপারটা তা না। আমার কারণ এখানেও একটু প্রশ্ন, যে এই তদন্তগুলো কি দুদকের যিনি দুদক চেয়ারম্যান, সঠিকভাবে বা নিজ থেকে এই তদন্তগুলো সঠিকভাবে করে, নাকি এটাও আবার অন্য কোনো ক্ষমতাসীনের চাপে করে? কারণ আওয়ামী লীগের সময় আমরা দেখতাম আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে তখন কিন্তু তদন্ত হতো, এমপি। শারমিন, আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যেটা দুদকের কি উত্তর দিতে পারবে? আমি কিভাবে দিব? তারা সঠিকভাবে করে না আপনার বেঠিক মূল্যায়ন জানতে চাই, আপনার গণমাধ্যমে মানে আমার কথা আমি বলেন, আমি রাজনীতিক না, বিশ্লেষণ করেন, না, দেশের হ্যাঁ সমসাময়িক হ্যাঁ করি, পরিস্থিতি কিন্তু বিশ্লেষণ দুদক করেন। একটা প্রতিষ্ঠান। আমি আপনাকে বলি, দুদক একটা প্রতিষ্ঠান, দুদকের ইন্টারনাল প্রসেস সম্পর্কে যথেষ্ট তথ্য ছাড়া এটা কথা বলা সম্ভব না। আমি যেসব বিষয় নিয়ে কথা বলি আমি যথেষ্ট জেনে কথা বলি, না জানলে আমি কথা আচ্ছা, বলি না। ঠিক আছে, আমি তাহলে আমি তাহলে দুদক, এই বিষয়টা বাদ দিই। দুদক কেন দুদক কেন তদন্ত করে না, হ্যাঁ। এই এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে দুদকের কোন একটা লোককে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি তো এই ইনফরমেশন জানি না। কারণ দুদক তো তদন্ত করবেন গোপনে, হয়তো তারা গোপনে তদন্ত করছেন, আমরা জানি না। জি, আসলে এই প্রশ্নগুলোর জন্য, সবগুলোর জন্যই একদম প্রপার অথরিটিকে প্রশ্ন করতে পারলে ভালো হতো। হাসনাত আব্দুল্লাহকে যদি জিজ্ঞাসা করতে পারতাম যে আপনি কেন এটা দিলেন, এবারে আপনার কাছে যে প্রশ্নটি করতে যাচ্ছি, বা সাবেক আইজিপি কে প্রশ্ন করতে পারতাম, বা যারা অভিযোগ করছেন অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছেন তাদেরকে প্রশ্ন না, করতে পারলে অসমাপ্ত ভালো হতো। আত্মজীবনী, এবং এটাও অসমাপ্ত হয়তো এখন। আত্মজীবনী যেমন আমি পাঠক, আমার পুরাটা পড়া আছে, ফলে আমি এটা পড়লে বুঝতে পারি যে এটা অন্য কারো পক্ষে লেখা সম্ভব হুম। না। কিন্তু আমি তো দুদকের ফাইলে অ্যাক্সেস নাই আমার। জি। আসি একটু সম্প্রতি আমরা দেখলাম যে আপনারা, মানে যারা আসলে গণমাধ্যম ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদেরকে এই যে জুতা মারার যে কাহিনী হলো তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিন্তু সেনা প্রধানকে সম্প্রতি দেখলাম তার প্রতিক্রিয়া, তিনি খুব ধৈর্যশীল একটা প্রতিক্রিয়া দিচ্ছেন, যে তিনি বলছেন যে এগুলোতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, মানে সেনাবাহিনীকে নিয়ে যা বলা হচ্ছে ইদানিং, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে তার মানে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এরকম অভিযোগ করলেন। কদিন আগে বললেন ডিজিএফআই হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়ার মতো হুমকিও তিনি দিচ্ছিলেন। তিনি সেনাপ্রধান সম্প্রতি বললেন যে এতে অখুশি হবার কিছু নেই, তাদের বয়স কম, সন্তানের বয়সে, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, লজ্জিত হবে।
আপনি কিভাবে মূল্যায়ন করেন এই বক্তব্যকে? সেনাপ্রধান খুবই ধৈর্যশীল মানুষ। উনি এর আগেও প্রচুর ধৈর্য দেখিয়েছেন। আমি দেখলাম যে উনি এত বেশি ধৈর্যশীল মানুষ আসলে বাংলাদেশে খুবই কম। আমি ওনাকে প্রশংসাই করতে চাই। কিন্তু উনি যে কথাটা বলেছেন সেই কথার প্রেক্ষিতে আমার নিজের কাছে একটা ভয় জেগেছে, বা একটা শঙ্কা, আমি বলবো ভয় শব্দটা আমার ভালো লাগে না, একটা শঙ্কা আশঙ্কা জেগেছে। সেটি হচ্ছে যে ধরেন এরা তো বোঝে না, বোঝে না বলে উল্টাপাল্টা কথা বলে, বড় হলে বুঝবে, কিন্তু এই অবুঝগুলি রাজনৈতিক দল বানিয়ে দেশ শাসন করতে চাইছে। এবং এই অবুঝগুলি রাজনৈতিক দল বানিয়ে দেশ শাসন করবে, যারা কিনা এটা বুঝবে না কোথায় কি বলা দরকার আর বলা দরকার না। ফলে এই কথা সত্য বলে মেনে নিচ্ছি, যেরা অবুঝ, এরা কিছু বুঝে না, বড় হইলে বুঝবে। তাহলে এই অবুঝগুলি যে রাজনৈতিক দল বানিয়েছে এবং অবুঝগুলি ভোট চায়, তাহলে বড় হইলে এদেরকে ভোট দেওয়া ভালো হবে, ছোট অবস্থায় ভোট না দেওয়াই ভালো। বড় হলে ভোট দিবেন, ছোট অবস্থায় ভোট দেওয়া দরকার নাই, আচ্ছা। না, অবুঝ তো এখনো অবুঝ, বুঝে না কোন জায়গায় ইট খোলা যায় আর কোন জায়গায় ইট মাথায় নিয়ে নিয়ে যাইতে হয়। হ্যাঁ, কোন জায়গায় ইট মাথার তলে দিয়ে ঘুমাইতে হয়, এগুলো বুঝতে পারে না তারা। কিন্তু অন্য জিনিস বুঝে, বুঝছেন, যেমন এরা কিন্তু বুঝে যে প্রাডো গাড়িতে কোন দিক দিয়ে উঠতে হয়, আবার এপিসিতে কোন দিক দিয়ে ঘুষতে হয়। ওই ইনকার বলছে না, এই জন্য ঘুষতে বললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঘুষা মানে কি জানেন তো? তো ঘুষে ইয়েছে, ওই এপিসিতে ঘুষে গেছিল। তো এপিসিতে ঘুষতে জানে, তারপরে প্রাডো গাড়ি নিয়ে মিছিল করতে জানে, 10.5 লাখ টাকার পাঞ্জাবি বানাইতে জানে, তারপরে হাঁসের মাংস ওয়েস্টিন দুইটাই জানে। তো এগুলা সব জানে। শুধু এটা জানে না যে কোথায় গিয়ে ইট খুলতে গেলে আহ, মানে 206টা হাড় খুলে যেতে পারে, এইটা খালি বুঝে না, অবুঝ। তো যেহেতু এরা অবুঝ, তা অবুঝদের যখন ভোট চাইতে আসবে, আমি বলবো যে জনগণকে এই কথাটা মনে রাখতে, যে এরা অবুঝ, এরা বড় হইলে পরে বুঝবে। তো বড় হইলে এদেরকে ভোট দিয়ে, জি। বড় হইলে এদেরকে নিবন্ধন দেওয়া উচিত। এই অবুঝগুলা নিবন্ধন চেয়েছে, মার্কাও চেয়েছে। তো এই অবুঝগুলাকে মার্কা নিবন্ধন দেওয়া যায় কিনা, এটাও কিন্তু চিন্তা করা উচিত। স্পষ্ট। আমি আরো নানান রকম কথা আছে, শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে কদিন আগে আলোচনা হলো বিদেশি দূতাবাসগুলো থেকে, মানে দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে নেওয়া, সেটি মৌখিক নির্দেশনায় হয়েছে। এই আলোচনা শুধুমাত্র ছবি নামানো হচ্ছে নাকি রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে, এই গুঞ্জনটি উঠলো। এর মধ্যে আবার কেউ কেউ শুনলাম 1-11 মাহফুজ আলম থেকে শুরু করে তাদেরই সহযোদ্ধা নাহিদ ইসলামের মুখেও 1-11 কথা শুনলাম। 1-11 পদধ্বনি আগে বিএনপি শুনতে পেত, এখন তারা শুনতে পাচ্ছে। আবার এরকম গুঞ্জনও বাজারে শোনা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাবে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, যেটির প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে কি এগুলো শুধু শোনা যাচ্ছে, মানে কথা? আপনার কি মনে হয় এগুলো কি কথা, নাকি এগুলোর পেছনে আসলে কিছু ঘটছেও? দেশে যখন গণতন্ত্র থাকে না, দেশে যখন শাসনের নামে নানান ধরনের দুঃশাসনের চেহারা দেখা যায়, মানুষ যখন কনফিউজ থাকে, তখন এরকম হয়। আপনার বয়স কত ছিল আমি জানি না, 75 সালে, কিন্তু 75 সালে আমি মোটামুটি বোঝার মতো বয়সে ছিলাম। তো সেই সময় 75-এর 15ই আগস্টের পর থেকে নভেম্বর মাসের যে 7 তারিখ এই পর্যন্ত বাংলাদেশের যে একটা অদ্ভুত অবস্থা ছিল, এখনকার বাংলাদেশ প্রায় তার কাছাকাছি অবস্থায় আছে। ক্ষমতার কেন্দ্র কোথায় মানুষ বুঝতে পারছে না। এবং দেয়ালের ছবি নামানোর আদেশ কে দিলেন এটা কেউ জানে না, বলা হচ্ছে মৌখিক নির্দেশের প্রেক্ষিতে। সরকারি আদেশ মৌখিকভাবে দেওয়া যায় কিনা এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন আছে। কেননা দেয়ালে যে ছবি ঝুলানো হয়েছিল এটা কিন্তু মৌখিক নির্দেশে না, এটা সরকারি নিয়ম হিসেবে ঝুলানো হয়েছিল। তো নিয়মের ছবি নামিয়ে ফেলা যায়, এবং দূতাবাস থেকে নামানো হয়েছে, অন্য জায়গা থেকে কিন্তু আবার নামে নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই ছবি আছে এখনো। ফলে দূতাবাস থেকে ছবি নামিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ যিনি দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা দরকার যে আপনি মৌখিক নির্দেশ যে দিলেন, সরকারি নির্দেশ ভাবে মৌখিকভাবে দেওয়া যায় টেলিফোনে কিংবা অন্য কোনো ভাবে? তো মৌখিক নির্দেশের প্রেক্ষিতে কোনো কিছু মেনে ফেলা যায় কিনা, এটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে তো মৌখিক নির্দেশের প্রেক্ষিতে লোকে এখন দাবি করবে গুলি চালিয়েছিল মৌখিক নির্দেশে, তারপরে একজনের নাম বলে দিবে মৌখিক নির্দেশে চালিয়েছিল। তো ঘটনা তো এরকমই আসলে, মৌখিক নির্দেশে সরকারি গুলি না সরকারি চালালেও কোনো প্রেস নির্দেশ। সচিবের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে বা তারা তৎপরতা চালাচ্ছে, পুলিশ তেমনটা না, বলেছে। মৌখিক নির্দেশ দিয়ে সরকার যদি চলতে শুরু করে, তাহলে যার মুখ যত বড় তার নির্দেশ তত বড় হবে। তো এইটাই তো হচ্ছে মাৎসর না, এটাই তো হচ্ছে ফেইলিওর অফ গভর্নেন্স, ফেইলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? এটা তো একেবারে, যদি নামাতেই হয় নির্দেশ দিয়ে নামানো উচিত ছিল, চিঠি দিয়ে, মৌখিকভাবে কেন? আর এটা নামাতে হলো কেন? এছাড়া আপনি যে গুজবের কথা বলছেন, অমুক হবে প্রধান, তমুক হবে প্রধান, এগুলো সবই তো গুজব, এগুলোর তো কোনো ভিত্তি নাই, কোনো আইনগত ভিত্তিও নাই, কোনো তথ্যগত ভিত্তিও নাই। এবং আপনি নিশ্চয়ই আরো নাম শুনেছেন, শুধু একটা নাম না, আরো নাম শুনেছেন যে কেউ একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, কেউ একজন অমুক হইতে পারে, তমুক হইতে পারে। বহু মানুষ মনে মনে রাত্রেবেলা ঘুমাতে যায় যে আগামীকাল সেগুলো হবে, এই কথা চিন্তা করে। এইটাই তো হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা। যে বাংলাদেশের ব্যর্থতা হচ্ছে যে ওই যে এপিজে আব্দুল কালাম একটা সুন্দর কথা নাকি বলেছিলেন, লোকে বলে, যদিও আমি এটা খুবই বিরোধী,
যে সেই স্বপ্ন হচ্ছে স্বপ্ন যেটা আপনি জেগে থেকে দেখেন। তো ওই যে ওই অদ্ভুত স্বপ্ন আর কি লোকে এখন জেগে জেগে দেখতে শুরু করেছে। রাতে ঘুমায় না আসলে, মানে ঘুমাতে যায় কিন্তু ওই জেগে থাকা স্বপ্ন দেখতে থাকে যে আগামীকাল সকালেই তিনি কোনো চেয়ারে বসে যাচ্ছেন। এই যে গুজবের, আসলে আমি আহ, ভাগ করেছি নামটাকে বা গুজব শব্দটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশ হচ্ছে গু, আর পরেরটা ইংলিশ জব। গুলইয়া কারবার, এটাই হচ্ছে গুজব। গুজবের সন্ধি বিচ্ছেদ করলেন আপনি, ব্যাখ্যা দিলেন। আমি একটু এই মানে স্পষ্টতার অভাব, তো এই জন্যই হয়তো এই গুজবগুলো এত ছড়াতে মানে থাকে। এটাই তো হবে, আপনি যখন সঠিকভাবে দেশ পরিচালনা করবেন না, তখন তো লোকে গু লইয়া কারবার করিবে। তাই না? আপনি তো সুগন্ধি কিছু উৎপাদন করছেন না, আপনি গু উৎপাদন করছেন, লোকে গু লইয়া কারবার করিতেছে। আপনি কি মনে করেন না যে জুতা পিটা এটা গু? আপনি কি মনে করেন না চাঁদাবাজি এটা গু? আপনি কি মনে করেন না যে দুর্নীতির অভিযোগ এটা গু? আপনি কি মনে করেন না মবকে প্রেসার প্রেসার গ্রুপ বলা এটা গু? গু তো প্রত্যেকদিন একটা করে পয়দা করে। এই যে গু পয়দা করছে বলে, গু ঘাটছে বলে বাচ্চাদের মতো, এই কারণেই তো আমাদের সম্মানিত সেনাপ্রধান বলেছেন যেগুলা বাচ্চা কিছু বুঝে না, কারণ ডেইলি গু ঘাটে। বাচ্চা গু ঘাটে, আপনি দেখেন নাই? আপনি নিশ্চয়ই মা হয়েছেন, বাচ্চা গু ঘাটে, গু ঘাটছে। এই এখনকার গু লইয়া বাচ্চারা ঘাটাঘাটি ডাইপার হচ্ছে পরে, গু গুজব। খাটার খুব সুযোগ পায় না। না, যে ওইটা উন্নত দেশে পড়ে। এরা তো 2 দিন আগে, আপনি তো জানেন, এরা তো প্র্যাডো গাড়িতে চড়ে নাই, এদের হয়তো আগে থেকে গু ঘাটা অভ্যাস, ডায়পার কিনতে পারে নাই। ডাক্তার তুষার, একটু আসি যে নির্বাচন যে স্পষ্টতার অভাবে এত হয়তো গুজব গুঞ্জন এত কিছু ছড়াচ্ছে, সেখানে নির্বাচনের প্রসঙ্গে সেই সেনাপ্রধান যে আগে বলে রেখেছিলেন 18 মাসের যে সময় একটা দিয়ে রেখেছিলেন, সেটার মধ্যেই আমরা সময়টা শেষ পর্যন্ত ঘোষণা হতে দেখছি। ডক্টর ইউনুস বললেন শেষ পর্যন্ত যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সেই অনুযায়ী সবকিছু। কিন্তু তারপরে এনসিপির এক নেতা, অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, গণপরিষদ নির্বাচন ছাড়া নির্বাচনে যাবে না। জামাত বলছে 2 কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না। এরকম নানান রকম না যদি তবে কিন্তু অনেক কিছু নির্বাচনের আগে যোগ হয়ে যাচ্ছে। মালয়েশিয়ায় গিয়ে প্রধান উপদেষ্টা আবার বললেন, যেটি আসলে জামাত এনসিপি বলে, যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন নয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে বললেন একটি সাক্ষাৎকারে যে আহ বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে সে পুরনো ব্যবস্থাতেই ফিরে যেতে হবে। মানে স্পষ্ট হয়েও কি আবার অস্পষ্টতা কোথাও রয়ে যায় নির্বাচন নিয়ে? না না, এটা অত্যন্ত একটি বিতর্কিত বক্তব্য তিনি দিয়েছেন। আপনি যৌক্তিকভাবে চিন্তা করবেন, বিচার এবং সংস্কার না হলে, নির্বাচন হলে মানুষ পুরনো ব্যবস্থা ফেরত যাবে। অথচ তারা ঐকমত্য করিয়েছেন কিন্তু যে যারা নির্বাচিত হবে তারা সংস্কার করবেন। তাই না? সেটাই তো ঐকমত্য হুম। কমিশন, যে সংস্কারগুলি তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তারা সংস্কার একমত হচ্ছেন। তার মানে যে রাজনৈতিক দল নির্বাচিত হবেন, হয়ে সরকার গঠন করবেন, তারা কিন্তু অলরেডি ঐকমত্যে এসেছেন, তারা সংস্কার করবেন। তারপরেও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে না, আগের ব্যবস্থা ফেরত যাবে। তার মানে তিনি রাজনীতিবিদদের উপরে দোষ চাপিয়ে দিলেন যে এরা সবাই ফ্যাসিস্ট, এরা নির্বাচিত হওয়ার পরে আবার ফ্যাসিস্ট হয়ে যাবে। হুম। তাই না? ঘটনা তো এটাই। আগের ব্যবস্থা ফেরত যাওয়া মানে কি? যে যদি সংস্কার আর এই বিচার উনি নিজে সম্পন্ন না করে দেয়, তাহলে বাংলাদেশে আর কোনো লোক নাই সংস্কার আর বিচার করতে পারে, উনি একমাত্র ব্যক্তি। তাই না? উনি উনি একক। উনি ছাড়া আর কেউ বিচারও বুঝে না, সংস্কারও বুঝে না। উনি ছাড়া আরো একটা জিনিস লোকে বুঝে না, ক্ষুদ্র ঋণ। এখন এই যে এই 3টা জিনিস উনি ছাড়া কেউ বুঝে না। তো এখন এই যে 3-0 আর এই থ্রি থ্রি কন্ডিশন, তো এই 3 কন্ডিশন হচ্ছে একটা সংস্কার, একটা বিচার, আর একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এই 3টা উনি মোটামুটি ভালো বুঝেন। এখন বিচার আর সংস্কার উনি কইরা শেষ করে যাবেন? উনি তো অমর না, এবং উনি তো এই শাস্তি নাই যে উনি আগামী 10 বছর ধরে এই বিচার করবেন। কিন্তু যতগুলা মামলা হয়েছে এবং যতগুলা মানুষকে বিচার করতে হবে, অন্তত পক্ষে মানে ঝড়ে বেগে বিচার করলে 5 থেকে 6 বছর লাগবে, যদি সঠিকভাবে বিচার হয়। 10 বছর লাগতে পারে। তাহলে 10 বছর নির্বাচন হবে না বাংলাদেশে। আরেকটা হচ্ছে, নির্বাচিত সরকার আসবেন, অথচ তারা সংস্কার আর বিচার করতে পারবেন না। উনি এত, মানে জগন্নাথ ভাবা কি ঠিক? ছোট জগন্নাথ ভাবা এই রাজনীতিবিদদের দলটাকে, তারা তো প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে তারা সংস্কার করবেন, বিচার ব্যবস্থাকে, বিচারকে এগিয়ে নিয়ে যাবেন, ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থান সেখানে অটল অটল থাকবেন। এই প্রতিশ্রুতির ভিত্তিতে যদি নির্বাচন হয়, তাহলে কি কারণে পুরনো ব্যবস্থা ফেরত আসবে? আচ্ছা, আরো একটা ব্যাপার আছে, বিচার এবং সংস্কার হলো না। পুরনো ব্যবস্থা, এবং নতুন ব্যবস্থা হলোই বাকি। না না, বিচার এবং সংস্কার হলো না, এরাই ক্ষমতায় থাকলো। তো এটা কি একটা অগণতান্ত্রিক শাসন না? এইটা কি এইটা কি একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক শাসন হয়ে যাচ্ছে না, যাদের কোনো জনভিত্তি নাই, কোনো ভোট নাই, কোনো লেজিটিমেসি নাই ইনফ্যাক্ট? কেননা এইভাবে তো দীর্ঘ সময় ধরে ভোট ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেদের পছন্দ অনুযায়ী সরকার বানিয়ে বসে থাকা তো ঠিক না।
এই সরকার তো বহু জায়গাতে নিজেদের পছন্দ অনুযায়ী হয়েছে। কিসের ভিত্তিতে উপদেষ্টারা নির্বাচিত হয়েছেন, কোনো ক্রাইটেরিয়া নাই। প্রথম যে ভাষণ, সেখানে তিনি বলেছিলেন উপদেষ্টারা সম্পদের হিসাব দিবে, তারা তো সম্পদের হিসাব দেয় নাই। 1 কোটি টাকার একটা বাড়ি দুদক খোঁজে, অথচ যারা নিজেরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের সম্পদের হিসাব দিবে, দেয় নাই তো। হুম। জি, জি। মানে এই জন্য নির্বাচন নিয়ে মানে অনেক কিছুই করবে বা করবে না এটা বলেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যা বলেছে তার উল্টাটা হয়েছে। আমার এই অনুষ্ঠানে গত পর্বে সম্ভবত একজন প্রবাসী সাংবাদিক যিনি গণঅভ্যুত্থানের পক্ষে খুব শক্তভাবে কাজ করেছেন তিনি বলছিলেন, ডক্টর ইউনূসকে বলছিলেন এর সাথে সাথে তুলনা করে যে তিনি পল্লী বন্ধু থেকে পল্টি বন্ধু হয়েছিলেন, ডক্টর ইউনূসও এখন পল্টি বন্ধু হিসেবে তিনি আখ্যায়িত করছিলেন। তো নির্বাচনের ক্ষেত্রে কি কোনো পোল্টির মানে সন্দেহ আপনি দেখছেন, মনে করেন যে আছে? পুরনো প্রশ্নটাই আবার একটু নির্বাচনের করলাম। ক্ষেত্রে পল্টি দিলে বিরাট সমস্যা তৈরি হবে, কারণ নির্বাচনে পল্টি দিলে যেটা হবে, এই সরকার তার কন্ট্রোল আরো হারিয়ে ফেলবে। কেননা যখন দেশে নির্বাচন হবে না, তখন ধীরে ধীরে এই বৃহৎ রাজনৈতিক দলগুলি যার যার ক্ষমতা অনুযায়ী বিভিন্ন জায়গায় সোশ্যালি অ্যান্ড কমিউনিটি ওয়াইজ তারা ক্ষমতা নিয়ে নিবে। এলাকাতে কমিশনার নাই, কিন্তু কোনো একজন লোক কমিশনারের পাওয়ার হোল্ড করবে, কারণ এলাকাতে তার প্রতাপ আছে। এলাকাতে মনে করেন এমপি নাই, কিন্তু কিছু লোক এমপির মতোই প্রতাপ চালাবে, কারণ ওই এলাকায় তার ক্ষমতা আছে। যেটা আমরা দেখতে পাচ্ছি এনসিপি এরই মধ্যে চালাচ্ছে, কারণ তারা নিজেদেরকে বিপ্লবের পক্ষ এবং বিপ্লবের প্রধান দাবি করে, একদম আওয়ামী লীগের মতো স্বভাবে, একদম আওয়ামী লীগের মতো। তারাই বিপ্লবের জনক, তারাই বিপ্লবের সবকিছু, তারা ছাড়া কেউ বিপ্লব বোঝে না, এটার বিপ্লব নামও দিয়েছে তারা। তো এইসব দিয়ে তারা এখন মোটামুটি সরকারি দলের মর্যাদা ভোগ করছে, সব জায়গাতে তদবির করছে, চিঠি দিচ্ছে, তাদের লোকজন বসাচ্ছে, লোকজনকে ধমকাচ্ছে। তো এইগুলো আরো বাড়বে। তো যত নির্বাচন হবে না, ততই দেশ শাসন করা কঠিন হয়ে যাবে। ফলে যদি তারা নির্বাচন না করেন, তা বা নির্বাচন পিছিয়ে দেন, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা তাদের জন্য খুব একটা মঙ্গলকর হবে না, অপ্রীতিকর হয়ে যাবে পুরো ব্যাপারটা। আম, সেই যারা আসলে বোঝে না, বড় হলে বুঝবে, তারা বলছেন যে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছেন ডক্টর ইউনূস, কেবলা বানিয়েছেন সেখানে। হ্যাঁ, এরকম প্রসঙ্গ আপনি শুনেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, হাসনাত আব্দুল্লাহ বলছেন। আম, মানে আমি একটু এটা এই সম্পর্কে একটা ছোট্ট মূল্যায়ন আমি শেষ করবো অনুষ্ঠান, তার আগে এটা নিয়ে একটা ছোট্ট মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাই। এবং এই প্রশ্নটা যেটি বহু জিজ্ঞাসিত, আপনিও শুনেছেন নিশ্চয়ই এই প্রশ্নটা করতে, যে লন্ডনে থেকে তারেক রহমান এখনো ফিরছেন না কেন? অনেকগুলো বাধা ছিল, মামলা টামলা ছিল, সেগুলো শেষ হলো, মানে এখনো কেন ফিরছেন না, এই বিষয়ে কি আপনার কোনো জানা আছে? আমি জানি না, কিন্তু আমি যেটা ধারণা করতে পারি, এটা একটা সঠিক সিদ্ধান্ত। প্রথম বিষয় হচ্ছে, উনি যদি এখন ফিরে আসেন, তাহলে উনি নিশ্চয়ই ঢাকা শহরে থাকবেন কোথাও। এবং থাকলে পরে বাংলাদেশের লোকজনের যে স্বভাব, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তারা সেই ভবনটিকে ঘিরে যেখানে তিনি থাকেন, সারাদিনে এমন ভিড়, এমন যন্ত্রণা, আগের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের তৈলাক্ত বিষয়াবলী নিয়ে হাজির হবেন, এবং এমন একটা অবস্থা তৈরি করবেন যেটা তার জন্য বিব্রতকর, এবং এই এই সরকারের জন্য বিব্রতকর হবে। কেননা পরিষ্কার যেটা ঘটবে সেটা হচ্ছে, জনগণ বৃহৎ রাজনৈতিক দল এবং একজন বৃহৎ নেতা হিসেবে তাকে ঘিরে যে ধরনের অবস্থা তৈরি হবে, সেটা দেখা যাবে যে সরকারের হাতে আসলে কিছু থাকছে না, এবং খুবই একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে আমি মনে করি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সঠিক সময়ে ফিরে এসে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়ে গেলেই বরং তার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। ফলে তিনি হয়তোবা, আমি জানি না, তিনি হয়তোবা এই জন্য এটা করছেন। দ্বিতীয় হচ্ছে, অবশ্যই বাংলাদেশে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে তাকে নিশ্চিত হয়তো বাংলাদেশে ফিরতে হবে, যে তিনি বাংলাদেশে পরিপূর্ণভাবে তিনি নিরাপত্তা পাবেন এবং তিনি সঠিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। আর তৃতীয়টা হচ্ছে, তার নিশ্চয়ই এই ব্যক্তিগত কারণ নিরাপত্তা নিয়ে থাকবে। বিরোধী দলে থেকে কেউ কেউ কখনো শোনেন, রাজনীতি করেছেন বাংলাদেশে? না, না করেছেন। আপনি যদি ভুলে না গিয়ে থাকেন, আমাদের বিগত প্রধানমন্ত্রীর তস্য আত্মীয়রাও এসএসএফ এর নিরাপত্তা পেতেন। তারা সকলের জন্য এসএসএফ এর নিরাপত্তা নিয়ে ফেলেছিলেন প্রায়। ওটা তো ফলে সরকারে থাকা অবস্থায়। না, সরকারে থাকা অবস্থায় না, তারা আইন করেছিলেন, তারা সব সময় এটা পাবেন। পেয়েছিলেন কি? আহ, পেয়েছিলেন সরকার যখন বিরোধী ছাড়া দলে তো, গিয়েছিলেন? না, আইন করার পরে তো আর সরকার থেকে যান নাই ওনারা, ওনারা সরকারই বসেছিল মানে অতীতের 16 কথা বছর বলছি ধরে। আর কি, যে না, বিরোধী না, দলে 16 যারা বছর ধরে থেকেছেন বা সরকারের বাইরে যারা থেকেছেন তারা কি আসলে এই না, ষোলো নিরাপত্তা পান? বছর ধরে 16 বছর ধরে ওনারা ক্ষমতায় থাকছেন, নিজেদের নিরাপত্তা নিজেরাই দিচ্ছেন, নিজেদের প্লট নিজেরা ইস্যু করছেন, নিজেদেরকে নিজেরাই মেয়র বানিয়েছেন, বংশের লোকজনকে এমপি বানিয়েছেন। অন্যায় তো তারা করেছেন, সে হুম। অন্যায়ের প্রতিফলটি তারা পেয়েছেন। এগুলা না করলে পরে আজকে কি অবস্থা হয় নাকি? তারা এই কাণ্ডগুলি করেছেন এবং এগুলো মানুষজনকে শিখিয়ে দিয়ে গেছেন যেইভাবেই করে। তো সেভাবেই চলছে। এই এই সার্জিস হাসনাতকে ওনারাই ট্রেনিং দিয়েছেন ছাত্রলীগে ঢুকিয়ে, এবং এই আন্দোলনে আপনি দেখবেন এমনকি শিবিরের লোকজনও তাদের দলের মধ্যে ছিল। ছাত্রলীগ তো কোচিং ক্লাস করিয়েছে। হুম। ছাত্রলীগ তো হচ্ছে
এই 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 মানে ভণ্ড রাজনীতির কোচিং ক্লাস। তো যাই হোক, আমি ওখানে না যাই, আমি আবার ফেরত আসি। ফলে এই যে নিরাপত্তার অভাবও তিনি বোধ করতে পারেন। আমি কিন্তু তার হয়ে উত্তর দিচ্ছি না, আমি ধারণা করছি। হুম। এবং জি। এই তৃতীয় ধারণা যেটি যে কারণে তিনি না আসতে পারেন, সেটি হচ্ছে যে তিনি বহুদিন ধরে ওইখানে থাকেন। আমরা তো জানি না, তার মেয়ের পড়ালেখা থাকতে পারে, তার অন্যান্য বিষয়াবলী থাকতে পারে যেগুলি ক্লোজ করতে হবে ওইখানে, তাই না? এটা তো আমরা জানি না। ফলে আমি আমি জানি না, তবে আমি মনে করি যে এই বিষয়ে আসলে একটা ব্যাখ্যা আপনারা চাইতে পারেন, যে তিনি কেন ফিরছেন না। জি, এটা এই যদি তিনি ব্যাখ্যাটা আমি বলেন সবাই। প্রায় জিজ্ঞাসা করি, বিএনপির কারোর সাথে কথা হলেই জিজ্ঞাসা করি, কেউ আসলে সুস্পষ্টভাবে কোনো ব্যাখ্যা এখন দেন না। ওনারাই জানে না আর আমি জি, তারা বলেন এটি কিভাবে তার বলবো? নিজস্ব ব্যাপার, তিনি কবে ফিরবেন না ফিরবেন এটি তার ব্যাপার, কিন্তু নেতা আসলে কবে ফিরবেন, দলের নেতা, তিনি তাছাড়া দেশ আপনি আরো পরিচালনা একটা করবেন। জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন, বেগম খালেদা